স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ প্রধানমন্ত্রী। জুলাই অভ্যুত্থান পরবর্তী প্রথম গুম, সুন্দরবন থেকে নিখোঁজ মিরাজ শেখকে নিয়ে এইচআরডব্লিউর চরম উদ্বেগ। পুলিশ নিপীড়নের একদিন পরও রাজপথে ককরোচ জনতা পার্টি। স্বাগত জানাচ্ছি আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি প্রীতিলতা গুপ্তা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। ছোটবেলায় আমাকে রেখে মা যখন কাজে যেতেন তখন তার দুশ্চিন্তার শেষ ছিল না, আর এখন আমার সেই অবস্থা। চিন্তা নেই, আপনার পাশে আছে আশা লেক্সা। সোমবারের পুলিশি দমন পীড়নের একদিন পরও ফের জড়ো হয়েছেন হাজারো বিক্ষোভকারী। শিক্ষা ব্যবস্থার সংস্কার ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তরুণ নেতৃত্বাধীন ককরোচ জনতা পার্টির এই আন্দোলন এখন মোদী সরকারের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। বিস্তারিত প্রতিবেদনে। পুলিশের নিষেধাজ্ঞা অপেক্ষা করে সোমবার পার্লামেন্ট অভিমুখে যাত্রা করেছিলেন হাজারো তরুণ তরুণী। এতে পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসে অন্তত ৬০ জন বিক্ষোভকারী আহত হন। ভেঙে ফেলা হয় মূল বিক্ষোভস্থলের মঞ্চ ও অস্থায়ী তাঁবু। পুলিশের ভাষ্যমতে সংঘর্ষে তাদের ১১৮ জন সদস্য আহত হন এবং আটক করা হয় ৭০ জন বিক্ষোভকারীকে। তবে পুলিশের লাঠি ও কাঁদানে গ্যাস ব্যবহার নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। ভারতের প্রধান বিচারপতির এক মন্তব্যের জেরে এই বছরের শুরুতে জন্ম নেওয়া ব্যঙ্গাত্মক এই আন্দোলন এখন রূপ নিয়েছে ব্যাপক গণজামায়াতে। গত এক মাস ধরে দিল্লির ৩০০ বছরের পুরনো স্থাপনা জন্তর মন্তরে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা। গত ২৮ জুন শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক আন্দোলনে যোগ দিয়ে অনির্দিষ্টকালের অনশন শুরু করলে বিশ্বজুড়ে দৃষ্টি কাড়ে এই আন্দোলন। শনিবার জোরপূর্বক তাকে বিক্ষোভস্থল থেকে সরিয়ে হাসপাতালে নেওয়া হয়, যেখানে তিনি এখনো অনশন চালিয়ে যাচ্ছেন। বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক আখ্যা দিয়ে মোদীকে দেশের ইতিহাসে সবচেয়ে তরুণ বিরোধী প্রধানমন্ত্রী বলে আখ্যায়িত করেন। সোমবারই প্রথমবারের মতো বিক্ষোভকারীদের সঙ্গে সাক্ষাৎ করেন স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। বৈঠক শেষে সবাইকে অবস্থান তুলে নিয়ে প্রশাসনকে স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে সহায়তার আহ্বান জানান তিনি। তবে দলটির মুখপাত্র সৌরভ দাস জানান, ১০ মিনিটের এই বৈঠকে সরকারের কাছ থেকে বিষয়টি খতিয়ে দেখার প্রতিশ্রুতি ছাড়া সুনির্দিষ্ট কোনো আশ্বাস মেলেনি। বৈঠকের পর প্রথমে আন্দোলন প্রত্যাহারের ইঙ্গিত মিললেও ইন্টারনেট সংযোগ ফিরে আসার পর সহিংসতার ভিডিও ছড়িয়ে পড়লে আন্দোলনকারীদের অবস্থান আরও কঠোর হয়ে ওঠে। পুলিশ দাবি করেছে বিক্ষোভকারীরা পাথর ছুঁড়ে হামলা চালিয়েছে, ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছে এবং সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে। তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করে সিজেপি উল্টো পুলিশকে আগ্রাসী আচরণের জন্য দায়ী করেছে। আন্দোলনের প্রধান দাবির সামনে এসেছে জাতীয় মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর, যেখানে অংশ নিয়েছিলেন প্রায় ২২,৮০,০০০ শিক্ষার্থী। পরীক্ষা বাতিল হয়ে সপ্তাহ পরে ফের নেওয়া হলেও এরপর থেকে অন্তত ২০ জনের বেশি শিক্ষার্থী আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে পরিবারগুলো জানিয়েছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অবশ্য পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করে আন্দোলনকারীদের বিশৃঙ্খলা সৃষ্টিকারী বলে মন্তব্য করেছেন। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক। একদিনের স্বস্তির পর আগামীকাল মঙ্গলবার নিউ ইয়র্ক সিটিতে তীব্র বজ্রঝড়, বিধ্বংসী বাতাস ও শিলাবৃষ্টির পূর্বাভাসে ফার্স্ট অ্যালার্ট ডে ওয়েদার ডে জারি করা হয়েছে। পূর্বাভাস বলছে মঙ্গলবার বিকেল ও সন্ধ্যায় ঝড়ের তীব্রতা বেশি থাকবে এবং বুধবারও এক দফা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বুধবার রাতের পর থেকে পুরো সপ্তাহের আবহাওয়া শুষ্ক ও আরামদায়ক থাকবে। এই সময়টাতে নিচু এলাকার বাসিন্দাদের বাড়তি সতর্কতা অবলম্বন এবং বাইরে বের হলে ছাতা সঙ্গে রাখার অনুরোধ জানানো হয়েছে। একদিনের স্বস্তির পর নিউ ইয়র্ক সিটি ও আশপাশের এলাকায় আবারও ফিরছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। মঙ্গলবার সিটিতে ধেয়ে আসতে পারে শক্তিশালী ও তীব্র বজ্রঝড়। এর ফলে আকস্মিক বন্যার আশঙ্কা থাকায় জারি করা হয়েছে ফার্স্ট অ্যালার্ট ওয়েদার ডে। পরিস্থিতি মোকাবিলায় এর মধ্যে সিটির ফ্লাশ ফ্লাড ইমার্জেন্সি প্ল্যান ও আকস্মিক বন্যা মোকাবিলা পরিকল্পনা সক্রিয় করেছে নিউ ইয়র্ক সিটি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট।
পূর্বাভাস বলছে সকাল থেকেই আকাশ মেঘলা থাকবে এবং দফায় দফায় বৃষ্টি হতে পারে, তবে মূল ঝড় বৃষ্টি শুরু হবে বিকেল ও সন্ধ্যায়। এই ঝড়ে বিধ্বংসী বাতাস, বড় আকারের শিলাবৃষ্টি এবং প্রবল বজ্রপাতের আশঙ্কা রয়েছে। পাশাপাশি আকস্মিক বন্যার উচ্চ ঝুঁকিও রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন গত শনিবারের ভারী বৃষ্টির কারণে মাটি ইতিমধ্যেই ভেজা রয়েছে। এর ওপর মঙ্গলবার প্রতি ঘন্টায় 1 থেকে 2 ইঞ্চি পর্যন্ত মুষলধারে বৃষ্টি হতে পারে, যা সরাসরি আকস্মিক বন্যা ডেকে আনবে। এদিকে বন্যার এই পরিস্থিতি মোকাবিলায় এরই মধ্যে আগাম প্রস্তুতি নিয়েছে নিউ ইয়র্ক সিটি। বন্যাপ্রবণ এলাকাগুলো ড্রেন এবং ক্যাশ বেসিন পরিষ্কার সহ ঝড় পূর্ববর্তী সমস্ত নিরাপত্তামূলক কাজ শুরু করেছে জরুরি ব্যবস্থাপনা বিভাগ। পূর্বাভাস বলছে মঙ্গলবার রাত 11টার পর ঝড়ের তীব্রতা কিছুটা কমলেও বুধবার আবারও এক দফা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে স্বস্তির খবর হলো বুধবার রাতের পর থেকে সপ্তাহের বাকি দিনগুলো শুষ্ক থাকবে এবং আর্দ্রতা কমে আসবে। জুলাইয়ের শেষ সপ্তাহে স্বাভাবিক তাপমাত্রার চেয়ে এবার তাপমাত্রা কিছুটা কম থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রা 80 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে। মঙ্গলবার ঘরের বাইরে বের হওয়ার সময় অবশ্যই ছাতা সঙ্গে রাখা ও নিচু এলাকার বাসিন্দাদের বাড়তি সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে নিউ ইয়র্ক সিটি। রাশেদ বাপ্পি, এটিভি ইউএসএ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক সিটির ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ নিলেন সিটি মেয়র জোহরান মামদানি। সিটির ব্যবসা বাণিজ্যকে আমলাতান্ত্রিক জটিলতা ও লাল ফিতার দৌরাত্ম্য থেকে মুক্ত করতে 50টিরও বেশি সংস্কারের ঘোষণা দিয়েছেন তিনি। এর ফলে এখন থেকে সিটির ক্ষুদ্র ব্যবসায়ীরা বেশ কিছু বড় সুবিধা পেতে যাচ্ছেন। রাশেদ বাপ্পি রিপোর্ট। নিউ ইয়র্ক সিটির ক্ষুদ্র ব্যবসায়ী ও স্টোর মালিকদের জন্য এক স্বস্তির দিন। সিটির আমলাতান্ত্রিক জটিলতা ও লাল ফিতার দৌরাত্ম্য কমাতে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন মেয়র জোহরান মামদানি। ক্ষুদ্র ব্যবসাগুলোকে আরও গতিশীল ও সহজ করতে তিনি নতুন এক্সিকিউটিভ অর্ডার বা নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। সোমবার ব্রঙ্কসের লা বোদেগা স্টুডিওর বাইরে দাঁড়িয়ে মেয়র মামদানি ক্ষুদ্র ব্যবসার নিয়মকানুন সহজ করার জন্য 50টির বেশি সংস্কারের ঘোষণা দেন। এই সংস্কারগুলোর মূল লক্ষ্য হল অপ্রয়োজনীয় ফি বাতিল করা, পারমিট বা লাইসেন্স পাওয়ার প্রক্রিয়াকে দ্রুত করা এবং ব্যবসার পথে বাধা হয়ে দাঁড়ানো আইনি জটিলতাগুলোকে দূর করা। উদাহরণ হিসেবে মেয়র জানান, এখন থেকে সিটিতে আইসক্রিমের মতো ফ্রোজেন ট্রিট বা হিমায়িত খাবার বিক্রির জন্য বাড়তি কোনো পারমিটের প্রয়োজন হবে না। মেয়র স্পষ্ট জানিয়েছেন এই সংস্কারের সুবিধা সাধারণ বোদেগা বা মুদি দোকান থেকে শুরু করে চাইল্ড কেয়ার বা শিশু যত্ন কেন্দ্র সব খাতের ব্যবসায়ী পাবেন। এমনকি নাপিতের লাইসেন্স প্রক্রিয়া সহজ করা এবং বিঙ্গো খেলার পুরস্কারের ওপর থাকা সীমা তুলে নেওয়ার মতো সিদ্ধান্তগুলো এতে অন্তর্ভুক্ত রয়েছে। এই নির্বাহী আদেশের মাধ্যমে ওপেন নামে একটি নতুন সরকারি সংস্থা গঠন করা হয়েছে যা এই সংস্কারগুলো বাস্তবায়ন করবে। পাশাপাশি এনওয়াইসি বেস্ট নামক একটি বিদ্যমান সিটি প্রোগ্রামটিকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়া হচ্ছে। এই উদ্যোগ কতটা কার্যকর তা উঠে এসেছে স্থানীয় ব্যবসায়ীদের বর্ণনায়। ব্যবসায়ীরা বলেন, আগে ব্যবসা চালুর ক্ষেত্রে লিজ পেপার, পারমিট আর ইন্সপেকশনের মতো শত শত ঝামেলা পোহাতে হতো, কিন্তু এনওয়াইসি বেস্ট টিম এখন সম্পূর্ণ বিনামূল্যে আইনি সহায়তা দিচ্ছে এবং দোকান খোলার আগে একটি মক ইন্সপেকশন বা মহড়ার মাধ্যমে তাকে প্রস্তুত হতে সাহায্য করছে। মেয়রের এই নতুন উদ্যোগের ফলে নিউ ইয়র্কের হাজারো ক্ষুদ্র ব্যবসায়ী এখন স্বস্তিতে ব্যবসা পরিচালনা করতে পারবেন এবং সিটির অর্থনীতি আরও চাঙ্গা হবে বলে আশা করা হচ্ছে। রাশেদ বাপ্পি, এটিভি ইউএসএ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এবার ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। মাইলস্টোন বিমান দুর্ঘটনা, অপর্যাপ্ত প্রশিক্ষণ ও নজরদারির অভাবেই ঝরেছিল 36 প্রাণ, মেলেনি ক্ষতিপূরণও। ব্যস্ততার কারণে বাবা মার সঠিক যত্ন নিতে পারছিলাম না। তারপর সন্ধান পেলাম আশা হোম কেয়ারে। আশা হোম কেয়ার, ভালোবাসার পরশে প্রবীণদের পাশে। স্বাগত আবারও আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 5 আগস্ট স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর একটি গুপ্ত বাহিনী ধীরে ধীরে আত্মপ্রকাশ করে। সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির শরিক নেতাদের সম্মানে নৈশভোজের আগে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। জানান, বিগত আন্দোলনে তাদের কোথাও দেখা যায়নি, অনেকে পালিয়েছিল। নির্বাচনের পর এই গুপ্ত বাহিনীকে দিশেহারার মতো বক্তব্য রাখতে দেখেছি। এখনও তারা বিভিন্ন রকম বক্তব্য রাখছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকার পতনের যুগপৎ আন্দোলনে শরিক দলগুলোর মধ্যে মতভিন্নতা থাকতে পারে, কিন্তু কোনো বিভেদ নেই। বিএনপি ও শরিকরা প্রতিটি আন্দোলনের সামনে ছিল বলেও উল্লেখ করেন তিনি। গণ অভ্যুত্থান এবং জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে প্রথম গুমের অভিযোগ উঠে এসেছে। সুন্দরবন সংলগ্ন মংলা অঞ্চল থেকে নিখোঁজ হওয়া মৎস্যজীবী মিরাজ শেখের
দ্রুত খোঁজে বের করার নির্দেশ সহ এই ঘটনার স্বচ্ছ ও স্বাধীন তদন্তের জোর দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, মিরাজ শেখের সর্বশেষ বাংলাদেশ কোস্টগার্ডের হেফাজতে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীদের তথ্যে উঠে এসেছে। জুলাই অভ্যুত্থানের পর থেকে গত 2 বছর দেশে এটির প্রথম কোনো গুমের ঘটনা হতে পারে বলে প্রতীয়মান হচ্ছে। বিস্তারিত জানবো প্রতিবেদনে। পরিবার ও স্থানীয়দের তথ্য অনুযায়ী গত 10 এপ্রিল 2026 রাতে মোংলার জয়মনির ঘোল এলাকা থেকে কোস্টগার্ড সদস্যরা মিরাজকে তুলে নিয়ে যান। পরদিন সকালে পরিবারের সদস্যরা স্থানীয় দিগরাজ কার্যালয়ে যোগাযোগ করলে কোস্টগার্ডের পক্ষ থেকে প্রথমে জানানো হয় মিরাজ একটি বিশেষ অভিযানে আছেন। তবে বিকালে স্বজনরা পুনরায় গেলে কোস্টগার্ড তার আটকের বিষয়টি পুরোপুরি অস্বীকার করে। ঘটনা প্রায় 3 মাস পার হলেও মিরাজের কোনো সন্ধান মেলেনি। এ বিষয়ে আইনি লড়াই ও একাধিক সংবাদ সম্মেলন করেও ফল না পাওয়ায় মিরাজের পরিবার উচ্চ আদালতের দ্বারস্থ হয়। পরে গত 12 জুলাই হাইকোর্ট আইন শৃঙ্খলা বাহিনীকে আগামী 15 দিনের মধ্যে মিরাজ শেখকে আদালতে হাজির করার নির্দেশ দেন। নিখোঁজ মিরাজের স্বজনরা দিন গুনছেন এক অনিশ্চিত অপেক্ষায়। যদি কোনো অপরাধ করে থাকে তাকে আইনের আওতায় নিয়ে আসুক, কিন্তু মানুষটা বেঁচে আছে কিনা তাও জানতে পারছি না, আকুতি ব্যক্ত করেন পরিবার সদস্যরা। আন্তর্জাতিক অঙ্গন থেকে শুরু করে দেশের নাগরিক সমাজ সবাই এখন সরকারের কাছে স্পষ্ট বার্তা দিচ্ছেন, শুধুমাত্র রাজনৈতিক পট পরিবর্তনে যথেষ্ট নয়। জুলাই অভ্যুত্থানের প্রকৃত চেতনা ধরে রাখতে হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জিরো টলারেন্স নীতি গ্রহণ এবং একটি পূর্ণাঙ্গ স্বাধীন মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি। এটিভি USA নিউজ ডেস্ক। উড্ডয়ন প্রশিক্ষণে গুরুতর ঘাটতি এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পর্যাপ্ত তদারকির অভাব, এই 2 প্রধান কারণেই গত বছরের 21শে জুলাই রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল। 36 জন মানুষের প্রাণহানি ঘটানো এই ভয়াবহ দুর্ঘটনার নেপথ্যে কোনো কারিগরি ত্রুটি ছিল না, বরং অনভিজ্ঞতা ও অপ্রতুল নজরদারি ডেকে এনেছিল এই মহামারী প্রতিম ট্র্যাজেডি। সম্প্রতি বিবিসির হাতে আসা সরকারি তদন্ত কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদনে উঠে এসেছে এমন সব চাঞ্চল্যকর তথ্য। তবে দুর্ঘটনা 1 বছর পার হয়ে গেলেও তদন্ত কমিশনের সুপারিশকৃত ক্ষতিপূরণ আজও পায়নি স্বজনহারা ও আহত পরিবারগুলো। সরকারের নীরবতা ও ক্ষতিপূরণ না পাওয়ার ক্ষোভে ভারী হয়ে উঠেছে ভুক্তভোগীদের চারপাশ। বিস্তারিত জানবো প্রতিবেদনে। সম্প্রতি বিবিসির প্রতিবেদন অনুযায়ী 2025 সালের 21 জুলাই দুপুর 12:30টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম FT-7 BGI যুদ্ধবিমান নিয়ে তার কর্মজীবনের প্রথম একক সোলো প্রশিক্ষণে উড্ডয়ন করেন। উড্ডয়নের মাত্র 7 মিনিটের মাথায় দুপুর 1:11 পাইলটকে টার্নিং নেওয়ার নির্দেশ দেন তার অফিসার কমান্ডিং OC। পরবর্তীতে ফ্লাইট ডাটা রেকর্ডার FDR বিশ্লেষণ করে দেখা যায় বিমানটিতে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না, কিন্তু ল্যান্ডিং এর আগের মুহূর্তে বাঁক নেওয়ার সময় মাত্র 4 সেকেন্ডের ব্যবধানে বিমানের ব্যাংক অ্যাঙ্গেল 59 থেকে 65.3 ডিগ্রিতে পৌঁছে যায়। পাইলট বিমানটি সামলাতে দ্রুত কন্ট্রোল স্টিক টানলে মাত্র 1 সেকেন্ডে বিমানের অ্যাঙ্গেল অফ অ্যাটাক ক্রিটিক্যাল সীমা অতিক্রম করে। ফলে বিমানটি টল্ড কন্ডিশনে নিয়ন্ত্রণহীন অবস্থায় চলে যায় এবং দ্রুত উচ্চতা হারিয়ে মুহূর্তের মধ্যেই আছড়ে পড়ে মাইলস্টোন স্কুলের হায়দার আলী ভবনের উপর। উদ্ধার করা সিসিটিভি ফুটেজে বিমানের উইন্ডশিল্ডে একটি কালো দাগ দেখা যায়, যা কোনো পাখি বা উড্ডীয়মান বস্তুর আঘাত হতে পারে বলে ধারণা করা হয়। বিশেষজ্ঞদের মতে হঠাৎ পাখির আঘাত পরিহার করতে গিয়ে তরুণ পাইলট চট জলদি গতিপথ বদলাতে যান, যা পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। তদন্ত প্রতিবেদনে স্পষ্ট করা হয়েছে যে প্রয়াত পাইলটের উড্ডয়ন প্রশিক্ষণের ধারাবাহিকতার যথেষ্ট অভাব ছিল। জরুরি পরিস্থিতিতে বা সংকটকালে দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়ার মতো পর্যাপ্ত অভিজ্ঞতা ছিল না তার। একই সঙ্গে পাইলটের মাথার উপর থাকা গ্রাউন্ড সুপারভাইজার বা অফিসার কমান্ডিং এর সুনির্দিষ্ট ও সময় উপযোগী নির্দেশনার ঘাটতিও ছিল। বিমান বাহিনীর নির্দেশিকা অনুযায়ী প্রথম একক ফ্লাইটে যে ধরনের মিশন নির্দেশ করার কথা, তদন্তে তাতে কিছু অসামঞ্জস্য ও গরমিল পাওয়া গেছে।
হায়দার আলী ভবনের উপর আছড়ে পড়ার মুহূর্তে বিমানটির ফুয়েল ট্যাঙ্কের প্রায় 2150 লিটার জ্বালানি ছিল। 600 থেকে 650 কিলোমিটার তীব্র গতিতে আছড়ে পড়ার পর মুহূর্তেই তা বাষ্পীভূত হয়ে 15 থেকে 20 মিটার উঁচু এক নরককুণ্ডে পরিণত হয়। দুর্ঘটনায় স্কুলের 28 জন শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী, অভিভাবক এবং পাইলট সহ মোট 36 জন প্রাণ হারান। আশঙ্কাজনকভাবে আহত হন আরো অনেকে। নিহত ও আহত শিক্ষার্থীদের মধ্যে ধোঁয়ায় শ্বাসকষ্ট এবং ইনহেলেশন বার্ন মারাত্মকভাবে প্রভাব ফেলেছিল। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, স্কুল ভবনে জরুরি ভিত্তিতে বের হওয়ার জন্য মাত্র একটি সিঁড়ি ছিল, যা বিমান আছড়ে পড়ার স্থানের ঠিক পাশেই অবস্থিত। নকশা অনুযায়ী যেখানে 3টি সিঁড়ি থাকার কথা ছিল, পর্যাপ্ত জরুরি নির্গমন পথ থাকলে এই বিপুল প্রাণহানির অনেকটাই এড়ানো যেত। এছাড়া বিমানবন্দর সংলগ্ন উড্ডয়ন এলাকায় উচ্চতার বিধি লঙ্ঘন করে তৈরি হওয়া অসংখ্য ভবন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কমিশন। ভয়াবহ সেই অগ্নিকাণ্ডে গুরুতর আহত হয়ে 97 দিন হাসপাতালে লড়াই করেছিল 7ম শ্রেণীর ছাত্র নাভিদ নওয়াজ দীপ্ত। শরীরের 52% পুড়ে যাওয়ায় দীপ্ত আজও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। তার বাবা মিজানুর রহমান আক্ষেপ করে বলেন, দুর্ঘটনাটা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। ছেলেকে প্রতি মাসে চিকিৎসায় নিতে হয়, খরচ দ্বিগুণ হয়ে গেছে। কমিশনের পক্ষ থেকে নিহত শিশুদের ক্ষেত্রে 1 কোটি টাকা এবং প্রাপ্তবয়স্কদের জন্য 80 লাখ টাকা ক্ষতিপূরণের প্রস্তাব হয়েছিল। পাশাপাশি আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য ক্ষত অনুযায়ী 15 থেকে 60 লাখ টাকা দেওয়ার সুপারিশ ছিল। তবে ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, বাস্তবে কোনো ক্ষতিপূরণই তাদের হাতে পৌঁছায়নি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বাজেটে এ বিষয়ে নতুন কোনো বরাদ্দ রাখা হয়নি বলে জানা গেছে। মাইলস্টোন ট্র্যাজেডি কেবল একটি প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনা নয়, এটি আমাদের প্রতিরক্ষা ট্রেনিং এর তদারকি, আরবান প্ল্যানিং এবং জরুরি উদ্ধার ব্যবস্থার সমন্বিত ব্যর্থতার এক করুণ দলিল। কমিশনের দীর্ঘ অনুসন্ধানের পর মূল প্রতিবেদন এখন সরকারের হাতে। শোকস্তব্ধ পরিবারগুলোর একটাই আকুতি, কমিশনের সুপারিশগুলো দ্রুত বাস্তবায়ন করে নিহতদের পরিবার ও চিকিৎসা নিতে থাকা আহত শিশুদের পাশে দাঁড়াক রাষ্ট্র এবং ভবিষ্যৎ আকাশকে নিশ্চিত করা হোক নিষ্কণ্টক ও নিরাপদ। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। ঢাকার 120টি গুরুত্বপূর্ণ মোড়ে আগামী 6 মাসের মধ্যে সেমি অটোমেটিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালুর পরিকল্পনা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। 12টি পয়েন্টে এ ব্যবস্থা চালু রয়েছে বলে জানা গেছে। আগামী মাসখানেকের মধ্যে এ সংখ্যা 60 ছাড়িয়ে যাবে বলে আশা করছে ট্রাফিক বিভাগ। একই সঙ্গে যানজট কমাতে গত প্রায় 1 বছরে নগরীর 75টি পয়েন্টে সড়ক ডাইভারশন ও প্রকৌশলগত পরিবর্তন আনা হয়েছে। ভবিষ্যতে গ্লোবাল পজিশনিং সিস্টেম ভিত্তিক ট্রাফিক নজরদারি সহ প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক করার পরিকল্পনা রয়েছে ডিএমপির। সীমিত জনবল দিয়েই রাজধানীর যানজট কমাতে গত প্রায় 1 বছরে 75টি পয়েন্টে ডাইভারশন ও বিভিন্ন ধরনের মডিফিকেশন করা হয়েছে। কোথাও ডাইভারশন দেওয়া হয়েছে, কোথাও সড়কের চলাচল ব্যবস্থা পরিবর্তন আনা হয়েছে। এসব পরিবর্তনের পর এখন পর্যন্ত কোথাও বড় ধরনের যানজট বা নতুন কোনো জটিলতা সৃষ্টি হয়েছে এমন কোনো প্রতিবেদন পাওয়া যায়নি, বরং মাঠ পর্যায়ে যানজট কমার ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে। কোন কোন হর্ন গাড়িতে ব্যবহার করা যাবে না এ সম্পর্কে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, 2022-এর বিধি 81 অনুযায়ী অ্যাম্বুলেন্স, অগ্নি নির্বাপক বা উদ্ধার কাজে ব্যবহৃত মোটরযান অথবা রাষ্ট্রীয় জরুরি কাজে ব্যবহৃত মোটরযান বা একই প্রকৃতির অন্য মোটরযান ব্যতীত অন্য গাড়িতে পরপর বিভিন্ন সুর প্রদানকারী বহুমুখী হর্ন অথবা তীব্র কর্কশ আকস্মিক রেকর্ড বা ভীতিকর শব্দের হর্ন অর্থাৎ হাইড্রোলিক হর্ন ও হুটার সহ অননুমোদিত হর্ন এবং যন্ত্র মোটরযানের স্থাপন, পুনঃস্থাপন বা ব্যবহার করা থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়। অন্যথায় এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এ ধরনের অননুমোদিত হর্ন স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি করা ছাড়াও চালকদেরকে বেপরোয়া ও দ্রুতগতিতে মোটরযান চালাতে উৎসাহিত করে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর ফলে সড়ক দুর্ঘটনার আশঙ্কা বৃদ্ধি পায় বলেও জানানো হয়। আবারও দেশজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, যা চলতে পারে আগামী 1 সপ্তাহ ধরে। এর মধ্যে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও শেরপুরে দেখা দিয়েছে আকস্মিক বন্যা পরিস্থিতি। রাজধানীতেও তৈরি হয়েছে জলাবদ্ধতার শঙ্কা। বিস্তারিত প্রতিবেদনে।
আবহাওয়া অধিদপ্তরের 48 ঘন্টা সতর্কবার্তা অনুযায়ী সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও 24 ঘন্টায় 44 থেকে 88 মিলিমিটার, এমনকি কোথাও কোথাও 188 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। উজানে ভারতের মেঘালয় ও আসামে ভারী বৃষ্টির কারণে শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট ও সুনামগঞ্জের নদী তীরবর্তী নিম্নাঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ তারিকুল নেওয়াজ কবির জানান, সোমবার ঢাকায় 34 মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাজধানীর মিরপুর ও কাজীপাড়া এলাকায় মাত্র 30 মিলিমিটার বৃষ্টিতেই হাঁটুপানি জমে যাওয়ার নজির থাকায় আগামী দুদিনে ফের জলাবদ্ধতার শঙ্কা রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্যে সোমবার সুরমা, কুশিয়ারা ও সোমেশ্বরী নদীর পানি 4 পয়েন্ট বিপদসীমা ছাড়িয়ে প্রবাহিত হচ্ছিল। সুনামগঞ্জের ছাতকে সুরমার পানি 16 সেন্টিমিটার এবং ফেঞ্চুগঞ্জে কুশিয়ারার পানি 30 সেন্টিমিটার উপরে ছিল। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মামুন হাওলাদার জানান, ছাতক উপজেলায় সুরমা, চেলা ও পিয়ান নদীর পানি দ্রুত বাড়ছে, ফলে অন্তত 20টি গ্রামের মানুষ ইতিমধ্যে পানিবন্দী হয়ে পড়েছেন। নেত্রকোনা সীমান্তবর্তী কলমাকান্দা ও দুর্গাপুরে পাহাড়ি ঢলে সৃষ্টি হয়েছে আকস্মিক বন্যা। অন্তত 20টি স্থানে সড়ক তলিয়ে বা ভেঙে গিয়ে ব্যাহত হচ্ছে যান চলাচল। শেরপুরেও ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নদ নদীর পানি বেড়েছে। সোমবার সকালে নালিতাবাড়ির চেল্লাখালী নদীর একটি বেইলি সেতু ভেঙে পড়ায় কয়েকটি গ্রাম বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে সৌভাগ্যক্রমে 2 শিশুসহ 3 জন অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পান। এদিকে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার মাত্র 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের 44টি স্লাইস গেট খুলে রাখা হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী অমিতাভ চৌধুরী। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। আবারও একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। ফাইনালের আগে ড্রেসিং রুমে কি হয়েছিল মেসির ভিডিও নিয়ে জল্পনা। আমি যদি মিথ্যে বলতাম তাহলে আমার ছেলেটা কি শিখত? বাবা সব সময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলি। সাপ্তাহিক সাদা কালো, আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলি। ফিরে এলাম আশা হোম কেয়ার প্রাইম নিউজে। এবার খেলার খবর। স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে আগে আর্জেন্টিনার ড্রেসিং রুমে একটি ভিডিও ঘিরে তৈরি হয়েছিল জল্পনা। ভিডিওতে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানাতে দেখা গেছে লিওনেল মেসিকে। ফাইনালে আর্জেন্টিনার একেবারে সাদামাটা পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিও নিয়ে চলছে নানা জল্পনা। বিস্তারিত প্রতিবেদনে। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় প্রত্যাবর্তনের পর দুর্দান্ত ছন্দে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। তবে ফাইনালে সম্পূর্ণ উল্টো চিত্র দেখা যায়। পুরো ম্যাচে একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি দলটি। নিষ্প্রভ ছিলেন মেসিও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ড্রেসিং রুমের ভিডিওতে সতীর্থদের কোনো একটি ঘটনার পর সান্ত্বনা দিতে দেখা যায় মেসিকে। সবাইকে শান্ত থেকে খেলায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। মাঠের পারফরম্যান্সে স্পেনের স্পষ্ট আধিপত্য থাকলেও বিশ্বকাপ ফাইনালের মতো মঞ্চে আর্জেন্টিনার এমন নিষ্প্রভ পারফরম্যান্স অনেক সমর্থকের কাছেই বোধগম্য নয় বলে মন্তব্য উঠেছে। মেসির কথা, কিছু খেলোয়াড়ের অভিব্যক্তি এবং পরবর্তী পারফরম্যান্স মিলিয়ে ফাইনালের আগে কিছু একটা ঘটেছিল কিনা তা নিয়ে জন্ম নিয়েছে নানা জল্পনা কল্পনা। যদিও এসব দাবির কোনো সরকারি বা নিশ্চিত সূত্র এখনো মেলেনি। এদিকে সোমবার প্রবল ঠান্ডা ও বৃষ্টি উপেক্ষা করে দেশে ফেরা আর্জেন্টিনা দলকে স্বাগত জানাতে রাস্তায় নামেন হাজারো সমর্থক। তবে অধিনায়ক মেসিকে ছাড়াই দেশে ফেরে দলটি। 2022 সালে বিশ্বকাপ জয়ী দলের ঘরে ফেরার 4 বছর পর এবারের প্রত্যাবর্তন প্রত্যাশিত রূপ না পেলেও রাস্তায় নেচে গিয়ে আতশবাজি ফুটিয়ে খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা জানান সমর্থকেরা। আর্জেন্টাইন ফুটবল সংস্থা আগেই জানিয়েছিল দলের কয়েকজন সদস্য এই ফ্লাইটে থাকবে না। বিমান থেকে নামা দৃশ্যে স্থানীয় টেলিভিশনে দেখা যায়নি অধিনায়ক মেসিকে। রেড কার্পেট ও সামরিক ব্যান্ডের মাধ্যমে বিমানবন্দরে স্বাগত জানানো হয় কোচ লিওনেল স্ক্যালোনি ও বাকি দলকে। এটিভি ইউএসএ স্পোর্টস ডেস্ক।
স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারের পরই মাঠে ছড়িয়ে পড়ে উত্তেজনা। স্প্যানিশ খেলোয়াড়দের উদযাপনের মধ্যে আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় জড়িয়ে পড়েন হাতাহাতিতে। ঘটনার তদন্তে নেমেছে ফিফা। শাস্তির মুখে পড়তে পারেন একাধিক খেলোয়াড়। বিস্তারিত প্রতিবেদনে। রেফারির শেষ বাঁশি বাজার পরপরই স্পেনের খেলোয়াড়রা যখন শিরোপা উদযাপনে ব্যস্ত, তখনই আর্জেন্টিনার নাহুয়েল মেলিনা স্পেন অধিনায়ক রদ্রির পেটে ধাক্কা দেন বলে সম্প্রচারিত ফুটেজে দেখা যায়। এরপর স্পেনের এরিক গার্সিয়া পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এলে আর্জেন্টিনার লিওনার্দো পারেদেস তার গলা চেপে ধরেন। স্পেনের বদলি খেলোয়াড় গাভি বাধা দিতে এলে তাকেও মাটিতে ফেলে দেন পারেদেস। এই সময় দৃশ্যপটে যোগ দেন আর্জেন্টিনার থিয়াগো আলমাদাও, যিনি গাভিকে মাটিতে ফেলে দেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত এগিয়ে আসেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। তবে ঘটনার সময় রেফারি স্লাভকো ভিনচিচ, মোলিনা, পারেদেস বা আলমাদা কারো বিরুদ্ধেই কোনো কার্ড দেখাননি। ফিফা জানিয়েছে ম্যাচ পরবর্তী এই ঘটনায় সম্ভাব্য শৃঙ্খলা ভঙ্গ খতিয়ে দেখতে একজন শৃঙ্খলা ও নীতিনৈতিকতা প্রসিকিউটর নিয়োগ দিয়েছে তাদের শৃঙ্খলা কমিটি। ম্যাচ কর্মকর্তাদের প্রতিবেদন, ভিডিও ফুটেজ সহ সব প্রমাণ পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে সংস্থাটি। অভিযোগ প্রমাণিত হলে দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা, আর্থিক জরিমানা কিংবা নির্দিষ্ট ম্যাচে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন সংশ্লিষ্ট খেলোয়াড়রা। এর আগে 2014 বিশ্বকাপে কামড় দেওয়ার ঘটনায় উরুগুয়ের লুইস সুয়ারেজকে 4 মাসের জন্য নিষিদ্ধ করেছিল ফিফা। তবে তদন্ত এখনো চলমান। চূড়ান্ত সিদ্ধান্তের আগে কারো বিরুদ্ধে শাস্তি নিশ্চিত নয় বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। শেষ করার আগে থাকছে বিনোদনের খবর। পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য আয়োজিত হতে যাচ্ছে লিসবন বাংলা লাইভ কনসার্ট 2026। আগামী 26 জুলাই লিসবনে অনুষ্ঠেয় এই আয়োজনের প্রধান আকর্ষণ নগর বাউল খ্যাত ব্যান্ড শিল্পী জেন্স। তার সঙ্গে একই মঞ্চে প্রথমবারের মতো পারফর্ম করবেন অভিনেতা জায়েদ খানও। বিস্তারিত প্রতিবেদনে। জায়েদ খানের জন্য এটি হতে যাচ্ছে প্রথম পর্তুগাল সফর। একই সঙ্গে দেশটিতে তার প্রথম মঞ্চ পারফরমেন্সও। সংবাদ মাধ্যমকে পাঠানো এক বার্তায় জায়েদ খান বলেন, ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশে প্রথমবার পারফর্ম করতে যাচ্ছেন তিনি, আর এতে দারুণ উত্তেজিত বোধ করছেন। প্রবাসী বাঙালিদের সঙ্গে দেখা হওয়া এবং বাঙালি সংস্কৃতি তুলে ধরার সুযোগ পাওয়াটাকেও ভালো লাগার কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। লিসবনের পরিচিত ভেন্যু লিসবোয়া আও বিভুতে স্থানীয় সময় বিকেল 5টা থেকে শুরু হবে এই আয়োজন। কনসার্টটির আয়োজক কাসা দো বাংলাদেশ ও নোটিসিয়াস বাংলা। আয়োজকদের প্রত্যাশা, জেমসের জনপ্রিয় ও কালজয়ী গান এবং জায়েদ খানের উপস্থিতি মিলিয়ে অনুষ্ঠানে যোগ হবে বাড়তি মাত্রা। ইতোমধ্যে লিসবন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে অনুষ্ঠানটি নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। আয়োজকদের দাবি, পর্তুগালে অনুষ্ঠিত সবথেকে বড় সঙ্গীত আয়োজনগুলোর একটি হতে যাচ্ছে এটি। প্রসঙ্গত, এই ইউরোপ সফরে জেমস আরও গাইবেন লন্ডন, সাইপ্রাস, রোম, ভেনিস ও সুইডেনে। এটিভি ইউএসএ এন্টারটেইনমেন্ট ডেস্ক। আশা হোম কেয়ার প্রাইম নিউজ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ প্রধানমন্ত্রী। জুলাই অভ্যুত্থান পরবর্তী প্রথম গুম, সুন্দরবন থেকে নিখোঁজ মিরাজ শেখকে নিয়ে এইচআরডব্লিউর চরম উদ্বেগ। পুলিশ নিপীড়নের একদিন পর রাজপথে ককরোচ জনতা পার্টি। এতক্ষণ আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এইটিভি ইউএসএ দেখতে ডাউনলোড করুন অ্যাপ। চোখ রাখুন এইটিভি ইউএসএ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। থাকুন এইটিভি ইউএসএর সাথে। থাকুন সংবাদের সংস্কৃতিতে বিশ্বজুড়ে বাঙালিয়ানায়। ATV USA বিশ্বজুড়ে বাঙালিয়ানা।